সালটা 2021। নর্থ কোরিয়ার একটা স্টেডিয়াম, যেখানে হাজার হাজার মানুষ। একটা 17 বছরের ছেলেকে মাঠে আনা হলো, আর সেই মাঠের ভেতরে তার বাবা মাও দাঁড়িয়েছিল। তারপর 3জন নর্থ কোরিয়ান সেনা এসে তার সামনে বন্দুক ঠেকালো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে গুলি করে মারা হলো। আর এর মধ্যে সবথেকে অবাক করা ঘটনা ছিল এটাই, তার বাবা মাও কাঁদতে কাঁদতে হাততালি দিতে বাধ্য হলো। এর কারণটা জানলে তোমরা অবাক হবে। তাকে মারা হলো শুধুমাত্র সাউথ কোরিয়ান মিউজিক শোনার জন্য। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। হ্যালো বন্ধুরা, আমি অমিত। আজ আমি তোমাদের দেখাবো নর্থ কোরিয়ার এমন একটা দিক যেটা বাইরে থেকে কখনো দেখা যায় না, যেখানে তুমি কি পড়বে, কি দেখবে, কোথায় যাবে, সবকিছুই ঠিক করে দেয় সেই দেশের সিস্টেম। নর্থ কোরিয়ার অফিসিয়াল নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, ডিপিআরকে। কিন্তু ডেমোক্রেটিক শব্দটা জাস্ট নামের মধ্যে আছে। সেখানকার মানুষের জীবনে ডেমোক্রেসি বলে কিছু নেই। 2020 সালে নর্থ কোরিয়ায় একটা ল পাস হয়েছিল, ইলিমিনেশন অফ রিয়াকশনারি থট অ্যান্ড কালচার অ্যাক্ট। তার মানে সাউথ কোরিয়ান কোনো কন্টেন্ট শুনলে বা দেখলে তার শাস্তি 15 বছরের জেল অথবা প্রকাশ্যে মৃত্যুদণ্ড। আজকে সেই সত্যিটাই জানবো, একজন সাধারণ মানুষ নর্থ কোরিয়ায় প্রতিদিন কিভাবে বেঁচে থাকে। তার আগে একটু বুঝে নেওয়া দরকার এই দেশটা আসলে কোথায়। এই দেশটার উপরে আছে রাশিয়া আর চায়না, আর নিচে সাউথ কোরিয়া। পশ্চিমে ইয়েলো সি, আর পূর্বে সি অফ জাপান। মানে চারদিক থেকে ঘেরা। পশ্চিম আর পূর্বের সমুদ্রে নর্থ কোরিয়ার নেভির কড়া পাহারা। কোনো আনঅথরাইজড বোট দেখলেই গুলি। এই জিওগ্রাফিক লোকেশনটাই এই দেশকে একটা বড় জেল বানিয়ে দিয়েছে। এই দেশ থেকে পালাতে গেলে একটাই রাস্তা, সেটা হচ্ছে চায়না বর্ডার। কিন্তু চায়না এই দেশের এলাই। তার মানে যদি কেউ পালিয়ে ধরা পড়ে, তাকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ধরা পড়ার পরেই হয় প্রচণ্ড টর্চার, তারপর সরাসরি মৃত্যুদণ্ড। 2025 সালে একটা রিপোর্ট এসেছিল, 3জন নর্থ কোরিয়ান পুরুষ একটা বোটে পালানোর চেষ্টা করেছিল। তারা ধরা পড়ায় নর্থ কোরিয়ান আর্মি তাদের প্রত্যেককে 60টা করে গুলি চালিয়েছে। তারপর তাদেরই লাশ তাদেরই গ্রামে গিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে বাকি মানুষ দেখে শিক্ষা নেয়। পালানোর চেষ্টা মানেই দেশদ্রোহ, আর তার শাস্তি একটাই, মৃত্যু। শুধু তাই নয়, এক জায়গার থেকে অন্য জায়গায় যেতেও গভর্নমেন্টের পারমিশন লাগে। মানে নিজের দেশেই তারা স্বাধীনভাবে ঘুরতে পারে না। এবার আসা যাক সাধারণ মানুষের ডেইলি লাইফে। টিভি চালু করলেই শুধু একটাই চ্যানেল, গভর্নমেন্টের চ্যানেল। রেডিওতেও একটাই কথা, এই দেশ পৃথিবীর সেরা দেশ। এই দেশের সুপ্রিম লিডারও ভগবানের মতো। ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে নর্থ কোরিয়াকে দেখলে মনে হবে একদম নর্মাল। বাচ্চারা স্কুলে যাচ্ছে, মানুষ খেলাধুলা করছে, বাজারে ভিড়, সবকিছু দেখেই স্বাভাবিক মনে হয়। কিন্তু বাইরে যা দেখা যায়, ভেতরের গল্প পুরোটাই আলাদা। এবার আসি ইন্টারনেটের কথায়। ইন্টারনেট আছে, কিন্তু গুগল খোলা যায় না, ইউটিউব দেখা যায় না, বাইরের দুনিয়ার কোনো ওয়েবসাইটই কাজ করে না। গভর্নমেন্টের তৈরি একটা ইন্টারনেট আছে, সেটাই সব। আর সেই ইন্টারনেট ইউজ করতে হলে লাইব্রেরিতে যেতে হয়। প্রতি 2 জনের মাঝে একজন লাইব্রেরিয়ান বসে থাকে আর দেখতে থাকে তারা কি সার্চ করছে। প্রতি 5 মিনিটে স্ক্রিন ফ্রিজ, আর সেটা আবার চালু করতে লাইব্রেরিয়ানের ফিঙ্গারপ্রিন্টের দরকার হয়। আর মোবাইল ফোনেও যে কোনো সময় অটোমেটিকলি স্ক্রিনশট নেওয়া হয়, আর সেটা সরাসরি চলে যায় গভর্নমেন্টের কাছে। তারা ফোনে কি করছে সেটা তাদের গভর্নমেন্ট জানে, আর ভুল করেও যদি তারা কিছু দেখে, তাদের জীবনের শেষও হতে পারে। এন্টারটেনমেন্টের কথা বলতে গেলে নর্থ কোরিয়ায় কোনো ফরেন মুভি রিলিজ হয় না, শুধু গভর্নমেন্ট অ্যাপ্রুভড কন্টেন্ট। টিভিতে কিম জং উনের গল্প, বইয়ের মধ্যেও সুপ্রিম লিডারের গল্প। কিন্তু ব্ল্যাক মার্কেটে পাওয়া যায় সাউথ কোরিয়ান ড্রামার ইউএসবি। মৃত্যুর ভয় থাকার পরেও মানুষ লুকিয়ে দেখে। তার আগে ডিভিডি প্লেয়ারে দেখতো, যার জন্যই গভর্নমেন্ট হঠাৎ করে ইলেকট্রিসিটি কেটে দিত। আর ইলেকট্রিসিটি কেটে গেলেই ডিভিডি প্লেয়ার থেকে ডিস্ক বের হতো না, আর সেই সুযোগেই অফিসিয়ালস বাড়িতে ঢুকে ডিস্ক চেক করতো। তাই এখন তারা ইউএসবি ব্যবহার করে। জানলা বন্ধ করে আলো নিভিয়ে একদম আস্তে ভলিউম করে দেখে। 2022 সালে 2জন কিশোরকে সাউথ কোরিয়ান ড্রামা দেখা ও শেয়ার করার জন্য 12 বছরের হার্ড লেবারের সাজা দেওয়া হয়েছিল। আর একই বছরের আর একটা ঘটনা, সাউথ কোরিয়ান ফিল্ম দেখার জন্য একজন যুবককে পাবলিকলি গুলি করা হয়েছিল। গভর্নমেন্ট শুধু তোমার মাথার ভেতরটাই কন্ট্রোল করে না, কন্ট্রোল করে তোমার চেহারাও। নর্থ কোরিয়াতে হেয়ারস্টাইলের একটা অফিসিয়াল লিস্ট আছে, ছেলেদের জন্য 15টা আর মেয়েদের জন্য 15টা। আর সবথেকে মজার ব্যাপারটা হলো, কিম জং উনের হেয়ারস্টাইল এই লিস্টেই নেই, কারণ এটা শুধু তার জন্য। তার সেম ডিজাইনের চশমাও কেউ পরতে পারবে না। ব্লু জিন্স ব্যান, চুলে রং করা ব্যান, এমনকি ব্র্যান্ডেড জামা কাপড়ও ব্যান। তার মানে ওয়েস্টার্ন কালচারের যে কোনো ছোঁয়াই ব্যান। এর বাইরে কোনো হেয়ারস্টাইল বা ড্রেস পরলে ফ্যাশন পুলিশ আসে। হ্যাঁ, সত্যিই ফ্যাশন পুলিশ। তারা চুপচাপ নজর রাখে, ধরা পড়লে জামা কাপড় কেটে দেওয়া হয়, ফাইন হয়, এমনকি জেলও হয়।
কারণ তাদের গভর্নমেন্ট মনে করে বাইরের দুনিয়া ভালো লাগলে নিজের দেশকে আর ভালো লাগবে না। নর্থ কোরিয়াতে সুপ্রিম লিডারদের ভগবানের মতন পূজা করা হয়। কিম ইং সুং আর কিম জং ইল, এই দুইজনের ছবি প্রত্যেকটা বাড়িতে, অফিসে, স্কুলে রাখা ম্যান্ডেটরি। নর্থ কোরিয়ার পুলিশ প্রত্যেকটা বাড়িতে গিয়ে চেক করে, ছবি না থাকলেই ব্যবস্থা নেওয়া হয়। আর শুধু রাখলেই হবে না, সেটা রক্ষা করতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। 2020 সালে নর্থ কোরিয়ায় একজন মহিলার বাড়িতে আগুন লেগেছিল। সে নিজেকে আর তার বাচ্চাকে বাঁচাতে ঘরের বাইরে চলে আসে, কিন্তু সে সুপ্রিম লিডারদের ছবি বাঁচাতে পারেনি। সমাজে তার মাথা তুলে দাঁড়ানোর আর জায়গা থাকেনি। কিন্তু এই সেম ঘটনায় দেখা গেল সম্পূর্ণ উল্টো একটা ছবি। পাশের বাড়ির এক প্রতিবেশী আগুনে ঝাঁপ দিয়ে সেই ছবি বাঁচায়। সে হয়ে ওঠে নায়ক, পুরো দেশ তার প্রশংসা করে। এর মানে বাড়িতে আগুন লাগলে আগে নিজের জীবন না, আগে বাঁচাতে হয় লিডারদের ছবি। নর্থ কোরিয়ায় কি ট্যালেন্টেড হলেই ভালো জীবন পাওয়া যায়? উত্তরটা হচ্ছে না। কারণ এখানে জীবন নির্ধারণ করে একটাই জিনিস, সেটার নাম সংবুন। এটা একটা সোশ্যাল র্যাঙ্কিং সিস্টেম। প্রত্যেকটা পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখে মানুষকে 3টা ক্লাসে রাখা হয়। কোর মানে লয়াল, ওয়েভারিং মানে সন্দেহের মধ্যে পড়ে, হস্টাইল মানে শত্রু। কে কতটা ট্যালেন্টেড, কে কতটা ইন্টেলিজেন্ট সেটা ম্যাটার করে না। সংবুন খারাপ হলে ভালো এডুকেশন নেই, ভালো জব নেই, সারা জীবন মজদুরি। আর ক্যাপিটাল পিয়ংইয়াং, সেখানে শুধু কোর ক্লাসের মানুষ থাকতে পারে। হস্টাইল ক্লাসের মানুষদের এই শহরে ঢুকতে দেওয়া হয় না, 50 কিলোমিটার দূর থেকেও না। তাহলে তাদের এই র্যাঙ্কিং সিস্টেম খারাপ হয় কিভাবে? যদি তাদের পরিবারের কেউ কোনোদিন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে, যদি কেউ সুপ্রিম লিডারদের সমালোচনা করে, যদি কেউ বাইবেল রাখে, মানে পরিবারের কেউ যদি ভুল করে, তার পুরো শাস্তি তাদের পরিবারও ভোগ করবে, এমনকি তাদের সন্তানরাও ভোগ করবে। আর এটাকেই বলে গিল্ট বাই অ্যাসোসিয়েশন। 2009 সালে একজন মহিলাকে শুধুমাত্র বাইবেল রাখার জন্য জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর তার স্বামী আর 3টে ছোট বাচ্চাকে পাঠানো হয় পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে। মানে একটা ভুল, পুরো পরিবারই শেষ। তাহলে এবার বোঝো এই দেশের মানুষ কিভাবে বেঁচে থাকে। একজন গভর্নমেন্ট ওয়ার্কারের মান্থলি স্যালারি 1,500 থেকে 2,500 ওন। সবচেয়ে সিনিয়র অফিসার পায় 8,000 ওন। কিন্তু 1,000 ওন মানে $0.12 মানে 8,000 ওন $1-এরও কম। আর 1 কেজি চালের দাম 6,000 ওন। মানে সবচেয়ে বেশি বেতন পাওয়া মানুষটাও পুরো মাসের বেতনে মাত্র 1 কেজি চাল কিনতে পারে। ফ্যাক্টরি বা মাঠে যারা কাজ করে তারা মাসে পায় মাত্র $1 বা তার চেয়েও কম, মানে মাত্র 80 থেকে 40 টাকা পুরো মাসে। এর উপরেও স্যালারির একটা বড় অংশ মিলিটারি সাপোর্ট আর গভর্নমেন্ট ফান্ড নামে কেটে নেওয়া হয়। আর এই চাপ থেকেই জন্ম নিয়েছে ব্ল্যাক মার্কেট। এই বাজার বেশিরভাগ চলায় মহিলারা। পরিবারের 70% ইনকাম আসে এই মহিলাদের কাছ থেকেই, আর সেই ইনকামের বেশিরভাগটাই আসে ইল্লিগাল পথে। সরকার বহুবার এই বাজার বন্ধ করতে চেয়েছে, কিন্তু পারেনি, কারণ এই বাজার ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই জাংমাদানি পাওয়া যায় খাবার, কাপড় আর সাউথ কোরিয়ান ড্রামার USB। আর এই বাজারই হয়ে উঠেছে বাইরের দুনিয়ার খবর পাওয়ার একমাত্র জায়গা। নর্থ কোরিয়াতে তাদের সাথে যেটা হচ্ছে সেটা সত্যি অস্বাভাবিক। আর যদি কেউ ধরা পড়ে তাদের পাঠানো হয় পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে। এই দেশে 5টা থেকে 6টা বড় প্রিজন ক্যাম্প আছে। আনুমানিক 80,000 থেকে 1,20,000 মানুষ বন্দী। সকাল 5টা থেকে রাত পর্যন্ত মাইনিং, কনস্ট্রাকশন আর ফার্মিং এর কাজ। প্রায় 40% বন্দী অপুষ্টিতে মারা যায়। বাকিরা বেঁচে থাকার জন্য খায় ঘাস, ইঁদুর, সাপ। এই ক্যাম্পেই জন্ম নিয়েছিল সিং ডং ইয়ক। সে তার পুরো জীবনটা এই ক্যাম্পেই কাটিয়েছে। তার যখন 13 বছর, তার মা আর ভাই এই ক্যাম্পের থেকে পালানোর প্ল্যান করেছিল, কিন্তু সে না বুঝেই সেই ক্যাম্পের গার্ডসদের জানিয়ে দেয়। সে জানতোই না পরিবার মানে কি। সেখানে ভালোবাসার কোনো ধারণাই ছিল না। 7 মাস পর তার মাকে তার চোখের সামনে ফাঁসি দেওয়া হলো, তার ভাইকে গুলি করে মারা হলো। এরপর তাকে দীর্ঘ 6 মাস টর্চার করা হলো। তার বন্ধু ইলেকট্রিক ফেন্সে মারা যায়, আর সেই সুযোগেই সে বেরিয়ে পড়ে। 2005 সালে সে পালাতে সফল হলো। পরে সে ইউনাইটেড নেশনে তার অভিজ্ঞতার কথা বলে। তার জীবনের উপরে লেখা হয়েছে একটা বই, এসকেপ ফ্রম ক্যাম্প 14। সে বলেছিল বাইবেলে যে আমরা হেলের কথা পড়ি, সেই ক্যাম্পটা ছিল একটা জীবন্ত হেল। এর এত কিছু পরেও বাইরের দুনিয়া এই দেশ সম্পর্কে কি দেখে? চকচকে পিয়ংইয়াং এর ছবি, মানুষ আইস স্কেটিং করছে, শপিং মলে ভিড়, হাসি খুশি বাচ্চারা স্কুলে যাচ্ছে। কিন্তু এই শহরটা একটা স্টেজ। ট্যুরিস্টদের নিয়ে যাওয়া হয় শুধু সেই জায়গাগুলোতেই যেখানে তাদের গভর্নমেন্ট নিয়ে যেতে চায়। সেই সব মানুষের সাথেই কথা হয় যারা ট্রেইনড, তাদের শেখানো থাকে কি বলতে হবে। পিয়ংইয়াংয়ে শুধু কোর ক্লাসের মানুষ থাকে। আর আমরা সবাই যেটা দেখি সেটা এই দেশ না, এই দেশের একটা মুখোশ। আমরা প্রতিদিন সকালে উঠে ফোন হাতে নেই, যেটা ইচ্ছে করে সেটাই দেখি। কোথাও যেতে হলে কারো কাছে পারমিশন নিতে হয় না। নিজের মতন চলি, নিজের মতন বাঁচি। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের কাছে খুব সাধারণ, কিন্তু পৃথিবীতে এমনও মানুষ আছে যারা সকালে উঠে জানেই না আজ তারা বাঁচবে নাকি মরে যাবে। এটা শুধু এই দেশের গল্প না, এটা মানুষের উপরে অত্যাচারের গল্প, এটা ভয়ের গল্প, এটা সেই লড়াইয়ের গল্প যে লড়াইটা প্রতিদিন চলছে, কিন্তু বাইরের পৃথিবীর কেউই জানে না। ফ্রিডম সবসময় নিশ্চিত না,
অনেকের কাছে এটা লাক্সারি। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আমি এরকম ইন্টারেস্টিং টপিক নিয়মিত নিয়ে আসি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।